ষড়যন্ত্রে মেতেছে দেশের উন্নয়ন বিরোধী মহল, ছড়াচ্ছে বিভ্রান্তি, বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন বাজেটে থাকবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে গঙ্গার পানির হিস্সা দেখে, জানিয়েছেন মির্জা ফখরুল। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ডাক্তার শফিক। যুদ্ধের কারণে বাজেটের 40,000 কোটি টাকা চলে গেছে জ্বালানি খাতে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত ঠিক না হলে থামবে না অর্থনৈতিক ধস, শঙ্কা হোসেন জেলুরের। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। কেউ অরাজকতা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন সরকার প্রধান। তিনি জানান, নতুন বাজেটের পর আরও বেশি সংখ্যক মায়েদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা। দেশের প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর। সকাল সকাল গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেন সরকার প্রধান। সবার আগে বাংলাদেশ লেখা সেই লাল রঙের গাড়ি, যেই গাড়িকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ। হাত নেড়ে সাধারণ মানুষের আবেগের জবাবও দেন তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আস্তে আস্তে সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান সরকার প্রধান। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলিতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। পরে চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দখাল পুনর্খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তারেক রহমান। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? এরপর চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বকাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশের 20টি জেলা থেকে এ সময় অনলাইনে যুক্ত হন সুবিধাভোগী নারী সদস্যরা। দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাত হিসেবে পরিণত করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গৌরব দেশ সবার আগে। পরে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল বিএনপি, রাষ্ট্র ক্ষমতায় এসে সেই দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেয়া সেই ওয়াদাগুলো একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বলছেন, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। জনগণের আইনের শাসন, মানবাধিকার সহ যাবতীয় সব অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সরকারি কলেজ মাঠ, চাঁদপুর। গঙ্গার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত হওয়ার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে, বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানান বাংলাদেশের স্বার্থ নস্যাৎ করে কোনো চুক্তি করবে না বিএনপি। এদিকে স্বল্পমেয়াদী নয় দীর্ঘমেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। যতই বিজেপি ওদিকে থাকুক না কেন, যতই বাংলাদেশের বিপক্ষে রেটরিক তৈরি করে আলোচনায় বিএনপি নেতারা ছাড়াও অংশ নেন নদী, পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা। ভারতের সাথে স্বল্পমেয়াদী গঙ্গা চুক্তি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না জানিয়ে সরকারকে জনগণের স্বার্থ রক্ষা করে দীর্ঘমেয়াদী চুক্তির পরামর্শ তাদের। আমার এখানে পানিটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে 20 থেকে 30টা জেলার মানুষের জীবনের সাথে জড়িত। প্রভুত্ব নয়, শুধু বন্ধুত্ব এবং ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। বিএনপি নেতারা বলেন, ভারতের তাবেদারি করতে গিয়ে আওয়ামী লীগের করা অসম চুক্তি বাংলাদেশের মানুষকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে। এ সময় বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর আগ্রাসী বক্তব্যের সমালোচনা করেন তারা। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে সমর্থন দিই, বর্তমান সরকারকে সমর্থন দিই এবং তাদের মধ্য দিয়ে, সরকারের মধ্য দিয়ে এই পানির সংকটকে সমাধান করি। কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা বলতে পারে না, এটা আগ্রাসী কথা। গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্যে দিয়ে, জ্বালা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা তো খুব পরিষ্কার কথা আমাদের। ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে তার নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপি নেতারা বলেন, প্রতিবেশীর সাথে দাসত্বের নয় বরং ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক চায় বর্তমান সরকার। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আরেক অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোনো টাল বাহানা না করে গঙ্গাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে ভারতকে। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী গঙ্গা চুক্তির নবায়ন করবে সরকার। ওমর ফারুকের রিপোর্ট। মৌলানা ভাসানের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির এই আলোচনা সভা। শনিবার জাতীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ সহ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ করার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য জাতীয় ঐক্যমত্যের উদ্যোগ নিতে হবে বলে জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। 56,000 বর্গমাইলের বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া গণতন্ত্রের সংগ্রাম কায়েম করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া অসাম্প্রদায়িকতা চর্চা করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করা যায় না। এবং আমাদের 56,000 বর্গমাইলের যে নিজস্ব সংস্কৃতি, আমরা তা দাঁড় করতে পারবো না। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু গঙ্গা কিংবা তিস্তা নয়, উজান থেকে আসা নদীগুলোর ন্যায্য হিস্সা দিতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, আর কোনো টাল বাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। আমরা আহ্বান জানাচ্ছি যে নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার, খুব খুশি হয়েছি আমরা নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গিয়ে হাজির হয়।
প্রতিবেশীর সাথে সম্পর্ক অবনতি চায় না বাংলাদেশ, তবে সীমান্ত হত্যা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন ও বাংলাদেশকে রক্তচক্ষু দেখানো হচ্ছে। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানান তিনি। বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। ডাক্তার শফিক বলেন, জনগণের রায় অমান্য করে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা জনগণকে ধোঁকা দিয়েছে তাদের বিচার জনগণই করবে। সমাবেশে তিনি আরও বলেন, দেশে গুমের সংস্কৃতি বন্ধে স্বাধীন গুম কমিশন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন প্রয়োজন। অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় দলকানা ব্যক্তিদের বসানো হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও মানকে ক্ষতিগ্রস্ত করছে। সংসদে জনগণের সমস্যা নিয়ে কথা বলতে বাধা দেয়া হলে তারা জনগণের পার্লামেন্টে চলে যাবেন বলেও সতর্ক করেন সংসদের বিরোধী দলীয় নেতা। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশীকে সম্মান করি, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, এখন সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, আমরা এই ব্যাপারে আপনাদের বক্তব্য জানতে চাই, আপনাদের পদক্ষেপ দেখতে চাই। এই বিপর্যয় বন্ধ হোক। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বাড়ানো হচ্ছে, কারণ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নাগরিক অধিকার। সবার সহযোগিতা না থাকলে শুধু বাজেট দিয়ে কিছু হবে না। স্বাস্থ্য খাতে অতীতের মতো যেন লুটপাট না হয়, এজন্য বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস। স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে। ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, তাই শুধু সংকটের কথা না বলে সংকট বিশ্লেষণের মাধ্যমে সমাধান বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতের বিপর্যয় ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, কলুষিত নীতি প্রক্রিয়া ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা। বলেন যে কলুষিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক সহ আর্থিক খাত সমস্যাগ্রস্ত হয়েছে, তা যেন আর ফিরতে না পারে তা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, ব্যাংকিং খাতে সবচেয়ে বড় বিষয় আস্থার সংকট। আস্থার সংকট কাটাতে লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া ব্যাংক রেগুলেশন আইনে বিতর্কিত 18 এর ক ধারা পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান বক্তারা। আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর আদায় বৃদ্ধি এবং অর্থনীতির কাঠামোগত সংস্কারে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক তিতুমির বলেন, সরকার 2030 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
একই সঙ্গে আগে সরকারের ঋণের বোঝাও বহন করতে হচ্ছে। তারপরও নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবারের বাজেটে অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিমাণে প্রবৃদ্ধি ঘটেছিল 24-25 অর্থ বছরে, আর আমরা মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পরে এই 30শে জুন কত ট্যাক্স জিডিপি রেশিও বাড়লো। এটা একটা ধরলেই বোঝা যাবে সক্ষমতার নির্দেশ যে তারা কর আহরণ করতে পারে কিনা। আর আমরা পরিষ্কার করে বলেছি যে 2030 সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের 10% কর জিডিপি হবে এবং 2035 সালে 15% হবে। দ্য টেস্ট অফ দি পুডিং ইন ইটস ইটিং। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সাথে তিনি চিকিৎসা সেবায় অবহেলা বা কোনো হাসপাতালে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। শনিবার 16 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের তালিকা একটি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিছু সংশোধন আনা হয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শহীদদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। জাতিসংঘের একটি প্রতিবেদনে প্রায় 1400 জনের নামের উল্লেখ থাকলেও গেজেটভুক্তকরণ প্রক্রিয়ায় কিছু নাম যুক্ত এবং কিছু নাম বাদ দেওয়া হয়েছে। আহত ও শহীদদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই চার্টার অবশ্যই বাস্তবায়ন হবে, এটার থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জুলাই চার্টার আর জুলাই আদেশ দুইটা আলাদা বিষয় হিসাবে রয়েছে। আমি টেকনিক্যাল আলাপে যাব না, আমাদের উদ্দেশ্যটা ঠিক আছে কিনা। তা আমার মনে হয় যে আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতি আবার পুনর্বাসিত হবে কিনা সেই প্রশ্নে ওপেন সিদ্ধান্তে আসতে হবে। এদিকে আরেক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মান উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ছাত্রী নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, নবনির্মিত ছাত্রীনিবাস কলেজটির ছাত্রীদের আবাসন সমস্যার সমাধান করবে। তিনি আরও বলেন, ঢাকা 6 আসনের জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যাশনাল মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সব ধরনের চেষ্টা করা হবে। ন্যাশনাল হাসপাতালের মান উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য তারা বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণায় এসে এই কলেজ ও হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান সহ হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। যে হসপিটালটি রয়েছে সেটির মান উন্নয়ন এবং সেটির যে ক্যাপাসিটি সেটিকে বৃদ্ধি করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যখন ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণায় এসেছিলেন, উনিও তখন এই কলেজটিকে এবং এই হাসপাতালটিকে উন্নতিকরণের জন্য আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমি আপনাদের মাধ্যমে সেটি আপনাদেরকে জানাতে চাই, এই এলাকার জনগণকে জানাতে চাই। টেলিকম খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। টেলিটককে বিক্রি নয় বরং বিনিয়োগ এনে শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় এআই ট্রেনিং সেন্টার গড়ার উদ্যোগের কথা উঠে এসেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত টেলিকম খাতের ভবিষ্যৎ, নতুন সরকার কি ভাবছে শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অন্যদিকে মোবাইল অপারেটরদের কর কমানো ও ভ্যালু চেইন সংস্কারের মাধ্যমে ইন্টারনেটের দাম কমিয়ে সহজলভ্য করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শুভ ইসলামের রিপোর্ট। টেলিকম খাতে বাজার প্রতিযোগিতা ধরে রাখা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে বিক্রি নয় বরং বিনিয়োগ খোঁজা হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত টেলিকম খাতের ভবিষ্যৎ, নতুন সরকার কি ভাবছে শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনে কাজ করছে সরকার। অনেকে বলেছেন যে টেলিটককে আমরা বিক্রি করে দিচ্ছি কিনা। আমাদের সরকারে এমন কোনো প্ল্যান নাই, কিন্তু এখন টেলিটক নিয়ে সরকার বিক্রিও করবেন না, বাট আমরা চেষ্টা করছি। ওনারা অ্যারাউন্ড 5,000 to 6,000 crore টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু উই ক্যান বি অ্যাট পার উইথ গ্রামীণ অথবা রবির সাথে। কারণ ফর্চুনেটলি আমাদের গভর্নমেন্টের এখন ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট রয়ে গেছে, যার জন্য এতগুলি টাকা বিটিএসকে দিতে পারছি না, আমরা এই মুহূর্তে দিতে পারছি না। তাই আমরা অনেক সময় চেষ্টা করছি যে G2G বেসিসে কোনো ফাইন্যান্সিয়াল কোনো আনতে পারি কিনা, অথবা কোনো পার্টনার পিপিপি যেটাকে বলি আমরা, সেভাবে কোনো ইনভেস্টরকে ফরেন ইনভেস্টর পাই কিনা। টেলিকম খাতে ব্যবহারকারীকে সর্বোচ্চ সুবিধা দিতে মোবাইল অপারেটরদের কর কমানো সহ ভ্যালু চেইনে পরিবর্তনে কাজ করছে সরকার। এর সফল বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম কমার পাশাপাশি ডিজিটাল ইকোনমিতে প্রভাব পড়বে। FDI, VAT tax, considering all these things, inshallah, you'll see in budget reflection that we are making changes. এবং ICT এবং telecom sector will be the top 20 country in the world, inshallah. টেলিকম শিল্পকে বটম আপ ডিজিটাল ইকোনমি উল্লেখ করে এই খাতে ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমাদের ডিসিশনগুলো ট্রেডিশনালি আমি দেখেছি ডেটা ড্রিভেন ডিসিশন ছিল না, উইচ ইজ ট্রু। এবং টেলিকম ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে অ্যাট দ্য বটম অফ ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইকোনমির যে বেডরক, এইখানে যদি ডেটা ড্রিভেন ডিসিশন না হয়, দ্যাট ডিসিশন ক্যানট বি প্রুডেন্ট। আমরা চেষ্টা করছি, বাট রেগুলেটর সবসময় ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত হবে, রেগুলেটরের পক্ষে সম্ভব না। আয়োজনে দেশের মোবাইল অপারেটর সহ স্টেক হোল্ডাররা খাত সংস্কারে বিভিন্ন বিষয় তুলে ধরেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আওয়ামী সরকারের সাথে জনগণের সম্পর্ক ছিল না, তাই বিগত সময়ে নানা অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু জনগণের তেমন কাজে আসছে না। রাজধানীতে এক হোটেলে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওয়েব আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনা রাজনৈতিক বিষয়, তাই জনগণের চিন্তা করেই বাজেট প্রণয়ন করতে হবে। শিল্প ও বিনিয়োগ প্রশ্নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এই জন্য বিনিয়োগের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে। রাজস্ব ও কর নীতিতেও হুটহাট পরিবর্তন করবে না সরকার। নারী ক্ষমতায়ন উন্নয়নের পরিমাপক মন্তব্য করে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের সকল বাজেট প্রস্তাবনা গ্রহণ করা প্রয়োজন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে চায়। সকল দেশপ্রেমিককে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ গড়ার কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, সভ্যতা ও সমাজ নির্মাণে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। মানব কল্যাণ ও দেশপ্রেম থেকে শিল্পীরা এই পেশায় যুক্ত হন। মন্তব্য করে তিনি বলেন, শিল্পীরা জাতি, দেশ ও বৈশ্বিক অঙ্গনে প্রভাব রাখতে পারেন। সরকার শিল্পীদের পাশে থাকবে উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, বেশিরভাগ রাষ্ট্র চিন্তাশীল ও উৎপাদনমুখী কাজে পৃষ্ঠপোষকতা করে না, কিন্তু তার মন্ত্রণালয় এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে চিন্তা শক্তি চালিত করে মন্তব্য করে তিনি আরও বলেন, এই চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের কাজ নয়, এতে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে রাজধানীর পল্লবীতে ওপেন হাউস ডে এর অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করা হয়েছে। বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য দরকার জনগণের সহযোগিতা ও আন্তরিকতা। আহ্বান করেন মাদক কারবারকারীদের উৎপাদন ও আমদানি গোড়া থেকে বন্ধ করার। এ সময় আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। আসন্ন ঈদকে কেন্দ্র করে কোরবানির হাটে জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি রোধে পুলিশ তৎপর বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত 3 মাসে জাতীয় সংসদের আলোচনায় বিএনপি ও জামাত বড় কোনো সফলতা দেখাতে পারেনি। দেশ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে উদ্বিগ্ন মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিএনপি ও জামাত একসময় একটি দলের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, এখন রাষ্ট্রের সংস্কার নিয়ে তারা পরস্পর বিরোধী অবস্থানে।
পুলিশ ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার নিয়ে সরকারি দলের অবস্থানেরও সমালোচনা করেন মাহমুদ রহমান মান্না। এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন কমছে। গণতন্ত্রের ভিত শক্ত করতে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। যারা দায়িত্বে ব্যর্থ সেসব মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বিএমএ ভবনে জাতীয় যুব শক্তির 1 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, রাজধানীর মিরপুরের মাজার সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপ। হামে শিশু মৃত্যুর ঘটনায় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সরকার পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করছে, যার ফলে জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না। নির্বাচনের আগে দেয়া কর্মসংস্থান সহ বিভিন্ন গণদাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিতেও সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনের সীমান্তে লং মার্চ করার হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 7 জুন হবে বিসিবি পরিচালনা পর্ষদের ভোট। শনিবার বিসিবির পোর্টালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। গত 7 এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করে বিসিবি। নির্বাচনের জন্য তাদের 3 মাসের সময় বেঁধে দিলেও 2 মাসের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া যাচ্ছে বিসিবি। আগামী 20 ও 21 মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। বাছাই শেষে 23 মে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 25 মে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ওই দিন দুপুর 2টায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 25 মে পোস্টাল ব্যালট বা ই ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী 7 জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একই দিনে। প্রতিবারের মতো এবারও 3 ক্যাটাগরি থেকে 23 জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা বিভাগ ক্যাটাগরি থেকে 10 জন, ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন 12 জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন 1 জন। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে নজির স্থাপন করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা হলরুমে প্রথম ধাপে কাওয়াখোলা ইউনিয়নের 654 জনকে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেছেন, তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি। এদেশের মানুষ তখন থেকেই তার পেছনে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এনি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শরীয়তপুরের কাঁচিকাটা ইউনিয়নের 585টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কাঁচিকাটা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার পদ্মার পাড়ে এসব কার্ড বিতরণ করা হয়। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রৌনক জাহান। এছাড়া জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তরুণ গেমারদের জন্য কুরবানি রান নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিস রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিস আইভস লিমিটেড। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিস হাউসে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে আকিস আইভসের গেমিং প্ল্যাটফর্ম ইলিউশন আর্কে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। আগামী 10 জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এতে অংশগ্রহণকারী শীর্ষ 25 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে আকিস আইভস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ বিন রশিদ, আকিস রিসোর্সের
চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, কুরবানি রান গেমের প্রধান ডেভেলপার জুবাইর আল হাসান সহ আকিস রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডাক্তার দেওয়ান সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী। পরে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত মাস্টারিং অন ERCP শীর্ষক কর্মশালায় ERCP সিমুলেটরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডক্টর AQM হোসেন। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, চিকিৎসক এবং প্রশিক্ষণরত চিকিৎসকরা অংশ নেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মজলুম সমাবেশ হয়েছে। জাতীয় মুক্তি সনদ 11 দফা বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ হয়। এতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ক্যান্সারের মতো বাংলাদেশের সভ্যতা ও উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মজলুম জননেতা খাদিমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দুর্নীতি নির্মূলের বক্তব্য রাখেন 69-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাক্তার AM নুরুজ্জামান, শামসুজ্জামান মিলন সহ অনেকে। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। রাজধানীতে সকালে বিশেষ চাহিদা সম্পন্ন হলদে পাখিদের নিয়ে সৃজনশীল কর্মসূচি হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ কর্মসূচির আওতায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। হলদে পাখিরা বিভিন্ন রং ব্যবহার করে ক্যানভাসে হাতের ছাপের মাধ্যমে বৃক্ষ অঙ্কন, সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়। মূল পর্বে স্বাগত বক্তব্য রাখেন গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ডক্টর ইয়াসমিন আহমেদ। বিকালে হয় মতবিনিময় সভা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ষড়যন্ত্র মেতেছে দেশের উন্নয়ন বিরোধী মহল, ছড়াচ্ছে বিভ্রান্তি, বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন বাজেটে থাকবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ। ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে গঙ্গার পানির হিস্সা দেখে, জানিয়েছেন মির্জা ফখরুল। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ডাক্তার শফিক। যুদ্ধের কারণে বাজেটের 40,000 কোটি টাকা চলে গেছে জ্বালানি খাতে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত ঠিক না হলে থামবে না অর্থনৈতিক ধস, শঙ্কা হোসেন জিল্লুরের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।